প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। শ্রীফলতলা পাইলট অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের ইলেকট্রন বিন্যাস নিয়েই আলোচনা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা সবাই একটু প্রস্তুত হও এবং সাথে খাতা, তোমাদের কাছে খাতা কলম নিয়ে সবাই একটু রেডি থাকবে এবং আমি বোর্ডে যে জিনিসগুলো লিখবো তোমরা একটু সাথে সাথে লিখে নেবে। ইলেকট্রন, ইলেকট্রন কি? এটাকে আমরা জানবো যে ইলেকট্রন কি। এটা আমরা অষ্টম শ্রেণীতে পড়েছিলাম যে ইলেকট্রন কি। ইলেকট্রন হচ্ছে একটা মৌলিক কণিকা যার আধান হচ্ছে ঋণাত্মক। পরমাণুর তিনটি কণিকা আছে, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে ইলেকট্রন আর একটা হচ্ছে নিউট্রন। আর এই ইলেকট্রনগুলো পরমাণুতে কিভাবে থাকবে এর একটা ধারণা আমরা শিখে যাচ্ছিলাম এইটে। বোর একটা পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে থাকবে তার একটা ধারণা দিয়েছে। জাস্ট এটা একটু বৃত্তাকার আকার দেখো, এইটা যদি হয় তার কেন্দ্র, এই কেন্দ্রে কি থাকবে? এই কেন্দ্রে থাকবে প্রোটন আর কি থাকবে? নিউট্রন। ঠিক এর চারপাশ দিয়ে কি ঘুরবে? এর চারপাশ দিয়ে ঘুরবে হলো কি? ইলেকট্রন। এই চারপাশ দিয়ে ঘুরবে হলো ইলেকট্রন। তাহলে ইলেকট্রন কি এটা আমরা জানতে পারলাম। এবার হলো ইলেকট্রন বিন্যাসটা। ইলেকট্রন বিন্যাস হচ্ছে কোনো পরমাণুতে বিভিন্ন স্তরে ইলেকট্রন ঘরগুলো কিভাবে আছে তার প্রকাশকেই বলা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তাহলে ইলেকট্রন বিন্যাসটা কি? আমি সংজ্ঞাটা লিখে দিই তোমাদের। ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস কোনো পরমাণুর বিভিন্ন স্তরে ইলেকট্রন কিভাবে আছে তার প্রকাশকে ইলেকট্রন বিন্যাস বলে। ইলেকট্রন বিন্যাস সম্পর্কে বোর কতগুলো কক্ষপথের কথা বলেছে। অনুমোদিত বোর অনুমোদিত কতগুলো কক্ষপথ আছে এবং সেই কক্ষপথে কতগুলো একটা কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে এই সম্পর্কে সে একটা ধারণা দিয়েছে এবং তার একটা সূত্র সে প্রদান করেছে। সূত্রটা হলো কি? কোনো কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, একটা সূত্র আছে। কোন কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হলো, তোমরা এই যে শিখে যাচ্ছিলে 2n², যেখানে n এর মান কত থাকবে? যেখানে n = 1 2 3 মানে nটা হলো কক্ষপথ নির্দেশ করবে। n এর মান 1 হলে সেটা হলো প্রথম কক্ষপথ, n এর মান 2 হলে সেটা হলো দ্বিতীয় কক্ষপথ, n এর মান 3 হলে সেটা হলো তৃতীয় কক্ষপথ। এই সম্পর্কে আমরা শিখে আসছিলাম কি যে প্রথম কক্ষপথে n = যদি 1 হয়, n = 1 হলে প্রথম কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে? 2 × 1 এর স্কয়ার, তার মানে কয়টা? সর্বোচ্চ 2টি। এবার বলা আছে n = যদি 2 হয় তাহলে দ্বিতীয় কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে? 2 × 2 এর স্কয়ার কত আসবে? 2 × 4 8টি। এভাবে n = 3 হলে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকতে পারবে কয়টি? 2 × 3 এর স্কয়ার 18টি। n = 4 হলে চতুর্থ কক্ষপথে থাকতে পারবে কি? 2 × 4 এর স্কয়ার 32টি। এগুলো আমরা কোথায় শিখেছিলাম? 8। এবার তাহলে আমরা জানতে পারলাম কি প্রথম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 2টি, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 8টি, তৃতীয় কক্ষপথে আমার সর্বোচ্চ 18টি, চতুর্থ কক্ষপথে সর্বোচ্চ 32টি। তাহলে
নিশ্চয়ই এই কক্ষপথ সম্পর্কে তোমাদের মনে পড়ে গেছে এখন। তাহলে একটা মৌলের আমরা একটা দেখি এই কোন নিয়মে ইলেকট্রন বিন্যাস করছিলাম সেটা একটু আবার একটু আমরা মনে করি। দেখো যেমন আমি লিখছি এখানে কি Na, এটা কার প্রতীক? সোডিয়ামের প্রতীক। এর পারমাণবিক সংখ্যা কত? 11। তাহলে এর ইলেকট্রন বিন্যাস আমরা কি প্রথম কক্ষপথে সর্বোচ্চ কয়টা থাকতে পারবে? 2টি। দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি? 8টি। তাহলে 8 আর 2 10, বাকি আছে 1টি দ্বিতীয় কক্ষপথে। ক্যালসিয়াম, ক্যালসিয়ামের প্রথম কক্ষপথে থাকতে পারবে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি। এবার তৃতীয় কক্ষপথে কয়টা বলা হয়েছিল? সর্বোচ্চ 18টি থাকতে পারবে। তা 8 আর 2 10, বাকি আছে কয়টা? 10টা। তাহলে 10টা কোনো কক্ষপথে থাকতে পারবে না, বাকিগুলো কয়টি? 8টি বা 2টি। এবার এই ব্যাখ্যাগুলো আমরা এইটা কখনো শিখতে পারিনি যে কেন এখানে 8টা পরেরটায় 2টা থাকতেছে। এবার এই ব্যাখ্যাগুলো আমরা এই ক্লাসে এখন জানবো। এবার এর জন্য আমরা এই পদ্ধতির ইলেকট্রন বিন্যাস বাদ দিয়ে আমরা নতুন আর একটা পদ্ধতি, এবং সেটা নিয়েই আমাদের এই ক্লাস বা পরবর্তী ক্লাসে এই ইলেকট্রন বিন্যাস আমরা এখন আর এই পদ্ধতিতে না করে এখন যে পদ্ধতি আমাদের নিয়ে আলোচনা করবো ঠিক সেই পদ্ধতিতেই আমরা পরবর্তী ক্লাসে এই ক্লাসে সেই ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে আমরা সব যৌগের ব্যাখ্যা দেবো, কোনো মৌলের ব্যাখ্যা দেবো এবং তার বন্ধন, রাসায়নিক বন্ধন, আণবিক বন্ধন, এই ধরনের অনেক কিছু আমরা জানতে পারবো। তাহলে এবার আমি এই পুরনো জিনিসগুলো তোমাদের একটু মনে করালাম, এবার আমরা নতুন জিনিসে যাব। তাহলে সবাই লক্ষ্য করো, তোমাদের এই রসায়ন বিজ্ঞানটা তোমরা অনেক ভয় পেতে পারো, ভয়ের কোনো কিছুই নাই। এখানে বিশেষ কয়েকটা জিনিস যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে রসায়ন বিজ্ঞানটা তোমার কাছে হবে খুবই ইজি। কয়েকটা জিনিসের ভিতরে যেমন আমি বলছি, দেখো যেমন এক জিনিস প্রথম হলো কি, কোনো মৌলের প্রতিকোষ যোজনী সম্পর্কে জানতে হবে। প্রতিকোষ যোজনী কয়টা জিনিস জানলে দেখবা যে তোমার কেমিস্ট্রি তোমার কাছে খুব ইজি হয়ে গেছে। এরপরে জানবো কি ইলেকট্রন বিন্যাস, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ইলেকট্রন বিন্যাস। কেমিস্ট্রিতে ইলেকট্রন বিন্যাস হলো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। 3 নম্বরে যেমন আছে হলো জারণ বিজারণ, ইলেকট্রন বিন্যাস, জারণ বিজারণ। এরপরে আছে হলো তোমার রাসায়নিক বিক্রিয়া, তারপরে যেমন আছে হলো জৈব যৌগ। এই কয়টা জিনিস একটু ধারণা থাকলে যে কোনো রসায়ন আর কখনো কঠিন মনে হবে না। তাহলে আমরা এই ইলেকট্রন বিন্যাসটা যদি ভালো করে জানতে পারি, তার সাপেক্ষে প্রতীক যোজনী আমরা বের করতে পারবো। আর প্রতীক যোজনী জানলে আমরা সংকেত নির্ণয় করতে পারবো। সংকেত নির্ণয় করতে পারলে বিক্রিয়ার কয়েকটা নিয়ম আছে, তা মাথায় রাখতে পারলে আমরা রাসায়নিক বিক্রিয়া পারবো। ইলেকট্রন বিন্যাস থেকে আমরা জারণ বিজারণ জানতে পারবো। আর জৈব যৌগ হলো সম্পূর্ণ একটা আলাদা চ্যাপ্টার এবং আলাদা বিষয়। সেটা আমরা দেখা গেল যে তোমাদের বইয়ের 11 অধ্যায় যখন তোমরা 10ম শ্রেণীতে উঠবা তখন আমরা এইটা জানতে পারবো। যারা 10ম শ্রেণীতে আসো তারা এখন জৈব যৌগ সম্পর্কে তাদের একটা ধারণা আছে। এই কয়টা জিনিস যদি আয়ত্ত করতে পারো তাহলে কেমিস্ট্রি তার কাছে আর কঠিন মনে হবে না। তাহলে এই ইলেকট্রন বিন্যাস নিয়ে আজকে যে আলোচনা করবে, এইটা সবাই আমি এখানে কত নিয়ম, ইলেকট্রন বিন্যাস করতে গেলে কতগুলো নিয়ম মেনে চলবে সেই নিয়মগুলো আমি বোর্ডে লিখে দিচ্ছি। এবং এই নিয়মগুলো যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে ইলেকট্রন বিন্যাস খুবই ইজি, তোমার কাছে খুবই ইজি মনে হবে। তাহলে সবাই একটু প্রস্তুত হও। ইলেকট্রন বিন্যাসের নিয়ম দেখো, ইলেকট্রন বিন্যাসের নিয়ম। ইলেকট্রন বিন্যাস সম্পর্কে যেমন আমরা দেখো একটু একটা কক্ষপথ মনে করো, এটা সোডিয়াম একটা পরমাণু। আমরা দেখছিলাম প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন? 2টা। দ্বিতীয় কক্ষপথে আমার কয়টা থাকতে পারবে বলা হয়েছিল? আমরা দেখছিলাম একটাকে 8টা। তৃতীয় কক্ষপথে কয়টা? 1টা। তার মানে এই কক্ষপথে n এর মান 1, এই কক্ষপথে n এর মান 2, এই কক্ষপথে n এর মান কত? 3। তাহলে এই এক একটা কক্ষপথকে বলা হয় আবার কি? শক্তি স্তর। একটা কক্ষপথকে বলা এক একটা শক্তি স্তর।
এবার ইংরেজিতে এর নাম বলা হচ্ছে অরবিট, এবং এই শ্রেণীতে বা এর পরবর্তী শ্রেণীতে যাব তখন আমরা ওই শক্তিস্তর না বলে অরবিট কথাটাকেই বেশি ব্যবহার করব। তাহলে এখানে প্রধান এল হলো, এক নম্বর হলো এল হলো প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর বা অরবিট, ইংরেজিতে বলা হয় একে অরবিট। আরেকটা জিনিস জানবো সেটা হলো এল, এল হলো উপশক্তি স্তর, উপশক্তি স্তর যাকে বলা হচ্ছে অরবিটাল, অরবিটাল, অরবিটাল। তাহলে এল হলো পরিচিত ছিল সবাই, এলটা হচ্ছে হলো কি বলতো, এল হলো প্রধান শক্তি স্তর বা অরবিট, এল হলো কি প্রধান উপশক্তি স্তর বা অরবিটাল। এবার আরেকটা জিনিস এখানে সবাই লিখে রাখো, এল, এলটা যেহেতু আমরা জানি যে প্রধান শক্তি স্তর, যেখানে এন এর মানটা কি হবে, যেখানে এন ইকুয়াল টু 1 2 3 ডট 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 এরকম। এবার এল কি, এল হলো উপশক্তি স্তর, এল এরও একটা রকম মান থাকবে, যেখানে এল এর মান, যেখানে এল ইকুয়াল টু 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। তার মানে কি, দেখো বলা হচ্ছে এল এর মান 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত, তার মানে এল এর মানটা নির্ভর করতেছে নিশ্চয়ই এল এর উপর। কারণ দেখো এল এর মান যখন আমি n এর মান 1 বসাবো, 1 এর থেকে 1 চলে গেলে কত 0 আসছে এল এর মান। এবার n এর মান যখন 2 বসাবো তখন হচ্ছে 2 বিয়োগ 1 দিলেও 1 আসছে, তার মানে 0 দিয়ে শুরু হবে, এল এর মান শুরু হবে কি দিয়ে, 0 দিয়ে। এবং এল এর মানটা সবসময় কার উপর নির্ভর করবে, এল এর মানের উপর নির্ভর করবে। তাহলে তোমাদের দুইটা জিনিস ধারণা হলো, একটা হলো কি জানলাম আমরা, প্রধান শক্তি স্তর বা অরবিট, আর একটা জিনিস জানলাম কি, এল হচ্ছে উপশক্তি স্তর বা অরবিটাল। আর এই অরবিটাল গুলোকে অরবিটাল অরবিটাল সমূহকে এস পি ডি এফ দ্বারা প্রকাশ করা হয়। তার মানে এল হলো প্রধান শক্তি স্তর, ওর আন্ডারে থাকবে উপশক্তি স্তর, সেই উপশক্তি স্তর গুলোকে আমরা কি নাম প্রকাশ করবো, এস পি ডি এফ, এই চারটা অক্ষর দিয়ে আমরা তাকে প্রকাশ করব। এখন কখন এস ব্যবহার করব, কখন পি ব্যবহার করব, কখন ডি ব্যবহার করব, কখন এফ ব্যবহার করব, এবার সেই সম্পর্কে আমরা জানব। তাহলে দেখো এন, এন সমান 1 হলে এন এর মান আমি কত দিয়ে শুরু করছি, 1 দিয়ে শুরু করছি। এন এর মান যখন আমি 1 লিখবো তখন এন কত হবে বলো তো, এল এর মান কার উপর নির্ভর করবে বলেছিলাম, n মাইনাস 1 এর উপর নির্ভর করতেছে। তাহলে এল এর মান, আমি এল এর মান 1 বসাইছি, তাহলে এল এর মান এখানে বসাবো 1, তাহলে কত আসছে 0। এবার এল এর মানের উপর ভিত্তি করে উপশক্তি স্তরগুলো আসবে, কার মানের উপর ভিত্তি করে বলছি, এল এর মানের। তাহলে এল এর মান কত হয়েছে 0, তখন উপশক্তি স্তর হবে কয়টা, এল এর মান কয়টা পাইছি, একটা। এল এর মান যদি 2টা হয় তাহলে উপশক্তি স্তর হবে 2টা, এল এর মান 3টা হলে উপশক্তি স্তর আসবে 3টা। এই উপশক্তি স্তরটা সবসময় এল এর মানের উপর ভিত্তি করে আসবে। তাহলে এল সমান 1 হলে এল সমান 0, তখন উপশক্তি স্তর হবে একটি, উপশক্তি স্তর হবে কয়টি, একটি। এবং সেটা কি হবে, সেটা দেখো এল এর মান কত ধরেছিলাম 1, এবার বলেছিলাম প্রথম উপশক্তি স্তরটা কি বলতো আমাদের, এস। তাহলে এল এর মান 0 হলে এখানে আসবে 1s। আর একটা দিলে দেখো আরো একটু ক্লিয়ার হবে, এল এর মান 2 হলে, দেখো এল এর মান 1 না বসাই কখনো 2 তো বসানো যাবে না। তাহলে এল এর মান যখন আমি 1 বসাবো তখন এল এর একটা মান পেয়ে যাব, কত পাবো 0। আবার এল এর মান যখন আমি 2 পাবো বসাবো তখন এল এর আরেকটা মান কি পাবো বলো, 1 পাবো। তখন দেখো এল এর কয়টা মান আছে, 2টা, তখন উপশক্তি স্তর হবে কয়টি, 2টি। এবং সেই 2টি হবে কি, এল এর মান আমি কত বসাইছি 2, তাহলে এই 2 লিখবো। এবার 0 একটা মান 1 এর, 0 এর জন্য কি আসবে, s আসবে, তাহলে এখানে আসবে 2s। আর 1 এর জন্য কি আসবে
পি আসবে 2s 2p। তো দুইটা পেয়ে গেলাম। এবার n = 3 হলে দেখো n এর মান কত আসছে, 0 1 2, n এর কয়টা মান পেয়ে গেলাম, তিনটে। তখন উপশক্তি স্তর হবে কয়টি, তিনটি। সেই তিনটি কি কি এবার বল, 3s 3p 3d। একইভাবে n এর মান যদি 4 বসায় তাহলে n এর মান কত পাবো, 0 1 2 3। কয়টা পাইছি, চারটে। তাহলে উপশক্তি স্তর আসবে এবার কয়টি, চারটি। দেখো এখানে আসবে কি, 4s 4p 4d 4a। তাহলে দেখতে পেলে যে n এর মান 1 হলে সেই অনুসারে আসবে s এর বামের সংখ্যাগুলো এবং n এর মানের উপর ভিত্তি করে আসবে spdf। তাহলে নিশ্চয়ই আমি যা বললাম এ পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পারছো। দ্রুত একটু সবাই লিখে না। আশা করি সবাই লিখে নিছো। এবার আমরা আরেকটা জিনিস জানবো। দেখো এবার সংক্ষেপে আমরা মনে রাখার জন্য এই জিনিসটাকে আরো সহজে কিভাবে লিখতে পারি। মনে রাখার জন্য দেখো এটাও লিখে রাখবা। তাহলে আমি যখন ইলেকট্রন বিন্যাস করাবো তোমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। এল এর জন্য দেখো s অরবিটালের জন্য কি আছে, এল এর মান কত, 0। তাহলে সংক্ষেপে লিখতে পারি s অরবিটালের জন্য l = কত আসবে, 0। তার মানে যেখানেই s আসুক না কেন l এর মান 0। যেমন 2s, এখানেও l এর মান কত, 0। 3s, এখানে l এর মান কত, 0। 4s, সেখানেও l এর মান 0। এরপর p অরবিটালের জন্য l এর মান কত আসবে বলো। p অরবিটালের জন্য আমরা কতর জন্য p পাইছি, যখনই 1 আছে তখনই কিন্তু p আসছে, তার আগে কিন্তু দেখো এই ক্ষেত্রে p আসে নাই। তাহলে এক্ষেত্রে l এর মান কত আসছে, 1। d অরবিটালের জন্য l এর মান কত, দেখো যখনই 2 আসছে তখনই আমাদের d আসছে, তাহলে এক্ষেত্রে l এর জন্য কত পাবো, 2 পাবো। f অরবিটালের জন্য কি পাবো, দেখো যখন l সমান, যখনই 3 আসছে তখনই f আসছে, তখন পাবো আমরা কত, l এর মান 3। তাহলে নিশ্চয়ই এটা সহজে বুঝতে পারছো। এবার দেখো আমরা 1s 2s 2p 3s 3p 3d এগুলো বুঝতে পারলাম। এবার কথা হলো যে spd এর মাথার উপর কোন উপশক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে তারও একটা সূত্র আছে। কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে এবার দেখো লিখেছি, প্রতিটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আগেটা ছিল প্রতিটা কক্ষপথে, আর এবার হলো প্রতিটা উপশক্তি স্তর। একটা প্রতিটা শক্তি স্তর, এবার হলো প্রতিটা উপশক্তি স্তরে। প্রতিটা উপশক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে, এটা হলো 2 × 2n + 1। খেয়াল করবে এবার। তাহলে s অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারবে, দেখো এবার লিখতে পারি। তাহলে s অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে, s এর জন্য l এর মান কত বলো, s এর জন্য l এর মান আমরা কত জানি, 0। তাহলে ঠিক এখানে 0 বসায় দাও। দেখো 2 × 0 + 1, 0 এর সাথে 1 যোগ করলে 1 2, তাহলে কয়টা থাকতে পারতেছে, 2টি। p অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টি, দেখো এবার ওই একই কথা। তাহলে 2 × l এর মান আমরা কত জানি, p এর ক্ষেত্রে l এর মান জানছিলাম কত আমাদের, 1। তাহলে 1 এখানে বসায় দিলাম। 2 × 1 + 1, 2 আর 1 3, 2 আর 1 2 কে 2 আর 1 3, 3 দুগুণ কত, 6। d অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টা, 2 × 2 + 1, 2 দুগুণ 4 5, কয়টি থাকতে পারবে d তে, 10টি। p
এফ অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টি? 2 ইনটু 2 ইনটু এখানে আসবে এল এর মান কত ডির জন্য? 3 3 ইনটু 1 3 দুগুণে 14টি। কি বলা হয়েছে যে এস অরবিটালে সর্বোচ্চ 2টা থাকতে পারবে, পি অরবিটালে সর্বোচ্চ 6টি, ডি অরবিটালে সর্বোচ্চ 10টি, এফ অরবিটালে সর্বোচ্চ 14টি। তাহলে সবাই বুঝতে পারছো কিভাবে বলবে। তবে এখানে একটা কথা আছে, একটু ব্যতিক্রম। এই কথাটা আমি বিশেষ দ্রষ্টব্য দিয়ে আমি লিখে দিচ্ছি, উপরে লিখে দিই, নিচে লিখতে পারবো না, এটা অবশ্যই সবাই লিখে রাখবে এভাবে। দ্রষ্টব্য হলো ডি অরবিটালে, এটা মাথায় রাখতে হবে, ডি অরবিটালে 4টি বা 9টি ইলেকট্রন থাকতে পারবে না। 4টি বা 9টি ইলেকট্রন থাকতে পারবে না। এইটাকে 4টে বা 9টা থাকতে পারবে, তারপর সেখানে কয়টা বসাবো সেটা আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব সেখানে আমরা জানবো যে কেন 4টে বা 9টা থাকতে পারতেছে না, সেখানে কয়টা বসাবো। ইলেকট্রন বিন্যাস করতে গেলে আরো তখন বুঝতে পারবে তোমরা। দ্রুত একটু লিখে নাও সবাই এটা। আশা করি লিখে নিছো। এবার তাহলে আমরা এস পি ডি অরবিটাল কিভাবে আছে, এস অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে সেটাও জানতে পারলাম, পি অরবিটালে কয়টা থাকতে পারবে, ডি অরবিটালে, এফ অরবিটালে। এবার কথা হলো যে কোন অরবিটালে কখন ইলেকট্রন প্রবেশ করবে এবং কিভাবে প্রবেশ করবে সেটা আমরা কিভাবে জানবো। নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে। নিম্ন শক্তি অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এবার নিম্ন শক্তি উচ্চ শক্তি কিভাবে বুঝতে পারবো। এবার যে অরবিটালে n প্লাস n এর মান কম, সেটি নিম্ন শক্তি স্তর। নিম্ন শক্তি অরবিটাল। এখন কথা হলো নিম্ন যদি n প্লাস n এর মান দুটো অরবিটালে একই হয়ে যায় সেক্ষেত্রে কি করব। তবে n প্লাস n এর মান একই হলে যে অরবিটালে n এর মান কম সেটি নিম্ন শক্তি অরবিটাল। এবার দেখো এই যে অরবিটালে n প্লাস n এর মান কম সেটি নিম্ন শক্তির অরবিটাল। তবে n প্লাস n এর মান একই হলে যে অরবিটালে n এর মান কম হবে সেটি হবে নিম্ন শক্তির অরবিটাল। এই ক্ষেত্রে এই বলা হয়েছে নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এই কথাটা বলেছে বিজ্ঞানী আউটবাউ। এটা হলো আউটবাউ নীতি হয়, যখন ইন্টারমিডিয়েট যাবা তখন দেখবা যে ওই আউটবাউ নীতি সম্পর্কে তোমরা জানতে পারবে। এখন এইটার জন্য একটা আমরা চক তৈরি করবো, তারপরে আমরা শক্তির ক্রম নিয়ে আমরা আলোচনা করতে পারবো। শক্তি ক্রম ঠিক আমি যেভাবে লিখতেছি তোমরা ঠিক একইভাবে লিখবা। যেমন এখানে লিখলাম এই দিলাম 1s 2s একটু ফাঁকা দিয়ে দিবা, 2p একই মানে একই সরল লেখায় থাকবে দুটো অক্ষর। এরপরে আসবে 3s 3p 3d, এরপরে আসবে 4s 4p 4d 4a, এরপরে আসবে
5s 5p 5d, এরপরে একটা এবার 6x 6p, এইবার আসবে 6p 6d, এটা আসবে 7s 7p, এটা আসবে 8s। নেমটাগুলো 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5 পর্যন্ত, তারপর আবার কমতে কমতে যাবে। এবার দেখো প্রবেশ করবো এই শক্তি স্থান দিয়ে এই আগে প্রবেশ করলাম, তারপরে এই প্রবেশ করলাম, তারপরে এই প্রবেশ করলাম, 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 এই প্রবেশ করলাম। এবার দেখো প্রথমে আমি প্রবেশ করছি কোথা থেকে, 1s থেকে প্রবেশ করছি, করার পর ঘুরিয়ে আবার এই দিকে যাব, তাহলে কি আসলো 1s এর শক্তি হচ্ছে সবচেয়ে কম, তারপরে কি এটা শক্তির ক্রম দেখাচ্ছি, 1s এর শক্তি সবচেয়ে কম, তাহলে এবার আমি লিখতেছি এখানে দেখো 1s, তার থেকে শক্তি কার বেশি, 2s এ প্রবেশ করেছিলাম, এবার 2s থেকে ঘুরে এই চলে যাচ্ছি, দেখো 2s এর পরে যাচ্ছি 2p, 2p এর পরে কি আসছে 3s, এবার আবার এখান থেকে ঘুরে এইখান থেকে আসবো, 3s এর পরে কি আসতেছে 3p, 3p এর পরে কি আসতেছে 4s, এইবার 4s এর পরে আবার কি আসবে দেখো 4s এর পরে আসতেছে 3d, এরপরে কি আসতেছে 4p, 4p এর পরে কি আসতেছে 5s, 5s, তারপরে কি আসতেছে দেখো আবার আমরা ঘুরে আসবো এইভাবে, 5s এর পরে আসবে হলো 4d, এবার 4d এর পর আমি উপরে লিখতেছি দেখো, এরপরে এইখানে লিখি দেখো 4d এর পরে কি যাবে, 4d এর পরে আসছে 5p 6x, 5p এরপরে 6x, তারপরে কি আসবে 6s x এর পরের থেকে আবার সে ঘুরে কোথায় চলে যাচ্ছে 4a, তারপরে কোথায় আসতেছে 5d, তারপরে কোথায় যাচ্ছে 6p, তারপরে কোথায় যাচ্ছে 7s, তারপরে কোথায় যাচ্ছে 7s এর পরে 8s না কিন্তু 7s এর পরে আসবে 5a, তারপরে 6d, তারপরে 6p, তারপরে 8s। নিশ্চয় শক্তির ক্রমটা সবাই বুঝতে পারছো। এবার আমি n প্লাস n এর মানের কথা বলছিলাম, ঠিক সেইখানে একটু যাই আমরা। n প্লাস n এর মান যেমন 1s এর শক্তি কম 2s এর শক্তি বেশি, এটা কিভাবে হবে দেখো 1s এর ক্ষেত্রে, দেখো 1s এর ক্ষেত্রে কি জানি দেখো এবার ব্যাখ্যায় আসি। 1s এর ক্ষেত্রে n সমান কত 1, আর s এর জন্য n সমান কত 0, অর্থাৎ n প্লাস n সমান কত আসবে বলো দেখো 1 প্লাস 0, তার মানে কত আসছে 1। ঠিক একইভাবে 2s এর ক্ষেত্রে কি পাবো দেখো, 2s এর ক্ষেত্রে n সমান কত, n সমান আসছে আমাদের 2, l সমান কত, l সমান 0, অতএব n প্লাস l সমান কত হলো 2 প্লাস 0 সমান কত আসছে 2, তাহলে এর মান হচ্ছে 1, এর মান হচ্ছে 2। তাহলে বলেছিলাম যে n প্লাস l এর মান যার কম হবে তার শক্তি কম, যার বেশি হবে তার শক্তি বেশি। এবার আরেকটা জায়গা দিতে দেখো আমরা সরাসরি এভাবে তোমরা প্রত্যেকটা ব্যাখ্যা বের করতে পারো। আমি যাচ্ছি এবার 4s আর 3d তে চলে যাই, দেখো এখানে একটু ব্যাখ্যা 3d 4s আগে তারপর 3d, তাহলে 4s এর ক্ষেত্রে কি হবে, 4s এর ক্ষেত্রে আমরা পাবো হলো n সমান সমান আছে 4, l সমান সমান আসবে কত 0, অতএব n প্লাস l সমান সমান আসছে কি 4 প্লাস 0 সমান সমান 4। ঠিক 3d এর ক্ষেত্রে যাব, 3d এর ক্ষেত্রে কি পাবো দেখো n সমান সমান 3 আর d সমান সমান কত পাবো, d তো না সরি এখানে কি আসবে বলো, d এর আসবে হলো আমাদের l সমান সমান কত আসবে 2, অতএব n প্লাস l সমান সমান 3 প্লাস 2, তাহলে কত আসছে 5। তাহলে বুঝতে পারছো যে 4s এর কেন শক্তি কম আর 3d কেন শক্তি বেশি। তাহলে শক্তির ক্রমটা সম্পর্কে তোমাদের ধারণা চলে আসছে। এবার আমি একটা ইলেকট্রন বিন্যাস করা দেবো, এভাবে তোমরা বাকি সবগুলোর ব্যাখ্যা একটু নিজেরা ভাষায় বের করবে, তাহলে খুবই সহজ হবে বুঝতে।
যেমন আমি একটা ইলেকট্রন আনলাম অক্সিজেন, দেখো অক্সিজেন কত 8, প্রথমে কি আসবে 1s, এই 1s দিলাম। এস অরবিটালে সর্বোচ্চ কয়টা থাকতে পারবে? 2টা, দিয়ে দিলাম। 1s এর পরে তো আর 1p নাই, আছে কি 2s পাইছিলাম শক্তিতে, সেই 2s এ চলে যাবে। এবার এস এ সর্বোচ্চ কয়টা থাকতে পারবে? 2টা, দিলাম 2টা। 2s এর পরে আছে কি 2p, শক্তির ক্রমে কি দেখছিলাম 2s এর পরে 2p, এবার দেব 2p। এবার দেখো 2 আর 2 4টে, p তে সর্বোচ্চ কয়টা থাকতে পারবে বলেছিলাম 6টা, 2 আর 2 4, বাকি আছে আমার কয়টা? 4টা। খুবই ইজি জিনিস। আচ্ছা এবার আমি একটা চলে গেলাম সোডিয়াম। এটা কি লিখতে পারি বলো? প্রথমে লাগবে 1s2, 2s2, 2 2 4, এরপর আছে কি 2s এর পরে 2p। এবার দেখো p তে সর্বোচ্চ কয়টা থাকতে পারবে? 6টা, 2 আর 2 4, আমার বাকি আছে এখনো কয়টা? 7টা, তাহলে গেলে 6টা দিতে পারবো। এরপরে কি আসবে 3s, 3s। তাহলে সবাই তোমরা বুঝতে পারছো? ঠিক এইভাবে তোমাদের বাড়ির কাজ থাকতেছে, বাড়ির কাজ 1 থেকে 20 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস, 1 থেকে 20 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। আর কারোর যদি কোনো সমস্যা থাকে বা বুঝতেই থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে দিলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।